একটা সোজা জিনিস আলোচনা করব, এটা হলো মেটাবলিক সিনড্রোম। সোজা বাট ইম্পর্ট্যান্ট, এটা সবাইকে এটা সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। এটা আমরা জানি, সবাই জানি মেটাবলিক সিনড্রোম, আমরা আগেও পড়ছি। কি দেখবো আমরা আজকে? কম্পোনেন্টস অফ মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম কি, তার ইপিডেমিওলজি কি, তার প্যাথোজেনিস, ডায়াগনস্টিক, প্রিভেন্টিভ থেরাপি এবং থেরাপিউটিক এবং কনক্লুশন, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। Metabolic syndrome is a theoretic construct from clustering of interrelated process. আচ্ছা, এক্সট্রা সাউন্ড আসতেছে নাকি? আমার পাশে তোমার পুকুরে তো ডাকে, ব্যাং আসতেছে নাকি? তোমরা পাচ্ছ নাকি এগুলি? না না স্যার, আমরা কোনো নয়েজ পাচ্ছি না স্যার। আচ্ছা, না শব্দ পাই। এই বগলিস ভাই, আপনার ব্যাং ডাকতেছে। জি স্যার, পুকুরে স্যার। হ্যাঁ, কাক ডাকতেছে। আমি তো মনে করছি কি এটা আপনার কম্পিউটারের সাউন্ড। জি না স্যার, আচ্ছা আমি অন্য রুমে চলে যাচ্ছি স্যার। না না, অসুবিধা নেই, এসে মানে ভালোই লাগতেছে। এইসব পুকুরে ব্যাং ডাকের শব্দ তো অনেকদিন শুনে নাই, শুনুক না ওরা একটু। এত সমস্যা নেই, ক্লাস নেই। না, ব্যাংকের ডাক তো শহরের মধ্যে শোনা কঠিন স্যার, এটা তো রেয়ার জিনিস। পাশে পুকুর তো, এই পুকুরের আওয়াজ। আমি ভাবছি যে আপনার এটা কম্পিউটারের সাউন্ড। ঠিক আছে, নেন ক্লাস শুরু। একটা হলো, এটা ইন্টাররিলেটেড প্রসেস টু বেটার রিপ্রেজেন্ট কমপ্লেক্স প্যাথোফিজিওলজি ইনটু অ্যাকশনেবল অ্যান্ড ইফেক্টিভ ক্লিনিক্যাল ডিসিশন মেকিং। অর্থাৎ একটা অনেকগুলো ক্লিনিক্যাল কন্ডিশনকে একসাথে এনে, থিওরিটিক্যালি একসাথে এনে এটাকে ইন্টারভেনশন করা যায়, যাতে এটা ম্যানেজমেন্ট যাতে কস্ট ইফেক্টিভ হয়, সেইটাকে একটা সবগুলো ক্লিনিক্যাল এন্টিটিসকে একসাথে মেটাবলিক সিনড্রোম নামে অভিহিত করা হয়েছে। Specifically, the rationally and practically utility of MET is to facilitate, কি জন্য আমরা MET কে ইউজ করব? একটা আর্লি ডায়াগনোসিস করার জন্য, রিস্ক স্ট্র্যাটিফিকেশন করব, and the management of cardio metabolic risk factors। এই কারণে আমরা এই MET-টাকে আমরা ইউজ করব। Energy homeostasis is coordinated by hormone signal pathways that integrate the metabolic activities of multiple tissues and organ systems. Insulin resistance disrupts metabolic efficacy, thereby driving many chronic metabolic disease, including type 2 diabetes, atherosclerosis, hypertriglyceridemia, hepatosteatosis, polycystic ovarian syndrome, and obesity. Insulin resistance is thought to be as a diabetic condition, and it affects and is affected by metabolism in adipose tissue, skeletal muscle, vascular endothelium, bone, liver, kidneys, pancreatic, islets of Langerhans, and hypothalamic nuclei and immune system. এগুলো সবগুলো এই ইনসুলিন রেজিস্ট্যান্স দ্বারা এফেক্টেড হয়, এবং এই সব কন্ডিশন ইনসুলিন রেজিস্ট্যান্স করতে সাহায্য করে। দুইটাই একটা ভাইস ভার্সা। The etiology of METs is not clear, but is thought to be related to adipose tissue pathology, insulin resistance, inflammation, other process, or combination of these. These are the etiology of METs. Accumulation of fat in adipose and non-adipose tissue, a core feature of METs, result in obesity in many cases, which is defined by a body mass index above 30 kg per meter square in Caucasian and BMI 25 to 29.9 kg per meter square corresponding to overweight, but cutoff point as low as 25 to 27 kg per meter square in various Asian regions, with varying BMI cutoff points in the 23 to 26.9 kg per meter ranges for overweight. অর্থাৎ ওভারওয়েট আছে কয়েকটা রেঞ্জ দেওয়া আছে, এর মধ্যে আমরা 30 থেকে উপরে উঠলে আমরা এটাকে ওভারওয়েট হিসেবে ধরব। Definition given for METs vary among major organizations, but common to each of these is a constellation of metabolic
disturbance centered on insulin resistance and obesity. বিভিন্ন ধরনের অর্গানাইজেশন পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের ডেফিনেশন দিছে, কিন্তু সবগুলোরই কমন কথা আছে এবং সবগুলো ডেফিনেশনের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড ওবেসিটিকে সেন্টারে আনা হয়েছে। Cardiovascular risk is nearly doubled in people with METs, further increase as people acquire more of the defining criteria. Components of metabolic syndrome. What are the components? The observation that specific metabolic factors, that is obesity, hypertension, insulin resistance, and dyslipidemia, commonly occur together and influence cardiovascular risk was first proposed nearly 3 decades ago. অর্থাৎ 3 decades ago এই জিনিসগুলো প্রথম প্রপোজাল করা হয়েছিল। তারপর বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ক্রাইটেরিয়া, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সেট আপ করছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অ্যান্ড ন্যাশনাল হার্ট, লাং অ্যান্ড ব্লাড ইনস্টিটিউট 2005 এ একটা ক্রাইটেরিয়া দিয়েছিল। এটা হলো 3 of the 5 ক্রাইটেরিয়ার মধ্যে এডিপোসিটি, দ্যাট ইজ ম্যানের যদি ওয়েস্ট সার্কামফারেন্স গ্রেটার দেন 102 সেন্টিমিটার, ওমেনের 88 সেন্টিমিটার হয়, ব্লাড প্রেশার or hypertension যদি থাকে গ্রেটার দেন 130 or 85 or on medication অর্থাৎ অ্যান্টিহাইপারটেনসিভ ইউজের মধ্যে যদি থাকে, তো হাই সিরাম ট্রাইগ্লিসারাইড যদি থাকে 150 mg per dl আর মেনে লেস দেন 40 mg per dl, low serum HDL ওমেনে হলো লেস দেন 50 or medication ইউজ যদি থাকে, and hyperglycemia or insulin resistance and serum glucose greater than 100 or on medication। এর মধ্যে যে কোনো তিনটা থাকলে আমরা মেটাবলিক সিনড্রোম হিসেবে আমরা ডায়াগনোসিস করব। International Diabetes Federation added several other biomarkers of impaired energy homeostasis that can be considered in the diagnosis of METs। আরো কিছু বায়োমার্কার অ্যাড করছে, এটা হলো IDF। These adjunct criteria include markers of adipocity such as plasma leptin and adiponectin concentration, hepatic fat content, apolipoprotein B, LDL particle size, endothelial dysfunction, urinary microalbumin levels, markers of systemic inflammation, and thrombosis. These are the other factors which should be considered during management of METs। এটা হলো ডায়াবেটিক ফেডারেশনের কিছু মানে এক্সট্রা ক্রাইটেরিয়া অ্যাড করছে তারা, যে এই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে, তখন আদার বায়োমার্কার গুলি বেশি আছে কিনা এটা কনসিডারেশন আনতে হবে। The term residual risk complements the concept of the METs. Specifically, residual risk describes that remaining increased potential for atherosclerotic CVD after the treatment of a specific risk factor such as using cholesterol lowering agents with dyslipidemia। অর্থাৎ একটা atherosclerotic cardiovascular disease কে ম্যানেজ করলাম আমরা ডিসলিপিডিমিয়া মানে কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট দিয়া, তারপরও কিছু জিনিস থেকে যাবে, যেমন factors that contribute to the residual risks include lifestyle factors such as eating pattern and nutritional content, nutrient content, endocrine disrupting compounds, and physical activity, sleep hygiene, and others। অর্থাৎ একটা পেশেন্টের ম্যাটস হলো তার অ্যাথেরোস্ক্লেরোটিক সিভিডি হওয়ার পরে তাকে আমরা লিপিড লোয়ারিং দিয়া ডিসলিপিডিমিয়া ম্যানেজ করলাম। ডিসলিপিডিমিয়া ম্যানেজ করার পরেও আমাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্লিপ হাইজিন এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, না হলে এটা আবার রিকার করবে। দিস আর নোন অ্যাজ রেসিডুয়াল রিস্ক। Since the first description of METs, prevalence has been increasing in parallel with increasing in obesity and type 2 diabetes। প্রথম ডেসক্রিপশনের পর থেকে ম্যাটস এর প্যারালালি বাড়তেছে, যত ওবেসিটি বাড়তেছে, যত ডায়াবেটিস বাড়তেছে, ম্যাটস এর প্রিভিলেন্স তত বেশি বাড়তেছে। এবং এটা দেখা গেছে সারা ওয়ার্ল্ডে কোনো কান্ট্রিতে 20% পপুলেশনের ম্যাটস এ ভুগতেছে, 20 to 40%। এটা একটা রেঞ্জ, 20 to 40% পেশেন্ট এই মেটাবলিক সিনড্রোমে ভুগে। এই ইন্ডিয়াতে অ্যাবাউট 35%। বাংলাদেশে ওইসব ম্যাটস এরিয়া পাই নাই আমি, বাংলাদেশেও খুব বেশি হবে না, কারণ বাংলাদেশে তো
পিপল তো আর অত বেশি নয়। The constantly high but varying prevalence of MATs on a global scale raises many important questions about specific drivers, both biologic and cultural, the dominant role of lifestyle, and need for transculturalizing evidence-based recommendations from one region to another to improve clinical outcomes. অর্থাৎ ট্রান্সকালচারালাইজেশন এভিডেন্স বেসড রিকমেন্ডেশন লাগবে। যেমন আমাদের দেশে আমরা রাইস বেশি খাই, এই জন্য আমাদের ট্রাইগ্লিসারাইডের দিকে খেয়াল রাখতে হবে। যেসব কান্ট্রিতে রাইস কম খায় তাদের ট্রাইগ্লিসারাইড হয়তো থাকবে উইদিন নর্মাল রেঞ্জ। এই জন্য বলা হয়ে থাকে যে মানে কালচার বেসড মানে ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি থাকতে হবে। প্যাথোজেনেসিস কে আমরা কয়েকভাবে করতে পারি, যেমন লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, বায়োলজিক্যাল ফ্যাক্টরস। লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে আছে সেডেন্টারি বিহেভিয়ার, মডার্ন এগ্রিকালচার, এন্ডোক্রাইন ডিসরাপ্টরস, ফ্রুক্টোজ, স্লিপ হাইজিন, আদার ফ্যাক্টরস। বায়োলজিক্যাল এর মধ্যে আছে জেনেটিক অ্যান্ড epigenetic effects and metabolic pathways. These headlines should be known to everyone. তাহলে আমাদের এই ম্যাট সম্পর্কে আর কোনো ঝামেলা হবে না। যেমন দুইটা মেইন কথা হলো একটা লাইফস্টাইল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, একটা বায়োলজিক্যাল। লাইফস্টাইল আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে কি কি জিনিস আছে এটা হেডলাইন, আর বায়োলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে দুটো জিনিস আছে। এই চার পাঁচটা জিনিস মনে রাখলে এই মেটাবলিক সিনড্রোম সবসময় মাথার মধ্যে থাকবে, কোনো মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। লাইফস্টাইলের মধ্যে কি কি আছে? সেডেন্টারি বিহেভিয়ার আমরা জানি সবাই। The modern day Western lifestyle is largely responsible. Physical activity has multiple effects on metabolism, including physical activity কি ইফেক্ট করে মেটাবলিজমের উপরে? Activation of brown fat, improvement in insulin sensitivity, and modulation of endothelial function and adipose tissue function. These are the functions of physical activity. Shift in internal energy use among highly active individuals may also contribute to more efficient carbohydrate processing and reduced insulin resistance. Gene activation following physical activity can influence insulin resistance and mitochondrial function. Increased physical activity demonstrated a 29 to 58% reduction in incidence of type 2 diabetes among at-risk subjects. These are the functions of physical activity. এর মধ্যে ছিল কার্বোহাইড্রেট প্রসেসিং হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাচ্ছে, মাইটোকন্ড্রিয়াল ফাংশন বাড়তেছে, টাইপ 2 ডায়াবেটিস কমতেছে, এবং 20 থেকে 58% রিডাকশন হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। Modern agriculture, this is very important. The potential adverse metabolic effects of modern agriculture techniques, food processing, and resultant food chain with respect to nutrient content and endocrine disruptors are clarified without controversy. Use of corn for animal feed rather than grass for beef production or seeds for poultry yields a higher N6 fatty acid content which may have pro-inflammatory effects. অর্থাৎ পশু পাখিদেরকে খাবারের যে মেনু এখন আছে এগুলিতে আগে গ্রাস ছিল, এখন চলে আসছে কর্ন এবং আর্টিফিশিয়াল ফিড। এই কারণে দেখা গেছে যে তাদের N6 ফ্যাটি অ্যাসিড বেশি হয়, তাদের যে শরীরের মধ্যে তখন এটা থাকে, এদের যে প্রোটিন থাকে তখন এটাতে N6 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা একটা প্রো ইনফ্লামেটরি ইফেক্ট আছে। Maintaining livestock in small cases promotes adipose tissue growth, potentially raising saturated and N6 fatty acid and lowering N3 fatty acid content in the animals. অর্থাৎ আমাদের যে এই যে মুরগি ফার্মের গরু, ফার্মের ছাগল এবং কি মুরগি যেগুলো আমরা খাচ্ছি সবগুলো ছোট ছোট জায়গার মধ্যে থাকে এবং এদের মধ্যে এডিপোস টিস্যু বেশি গ্রোথ হয়, প্রোটিনের চেয়ে বেশি দেখা গেছে এদের এডিপোস বেশি হয় এবং এদের N90
N3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম থাকে, তাদের N6 ফ্যাটি অ্যাসিড পরিমাণ বেশি থাকে, যেগুলি প্রো ইনফ্লামেটরি। The use of antibiotics among livestock may also lead to increased adipose tissue mass and saturated fat content. অর্থাৎ এই যে ফার্মের পশু পাখিদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাদের রোগ থেকে মানে বাঁচিয়ে রাখার জন্য, এগুলো অ্যাডিপোস টিস্যু বাড়ায় দেয় এবং স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট বাড়ায়। High amounts of corn and soya production yield a vast array of derivatives food products, including trans fatty acids, peroxidized fatty acids, and high fructose corn syrup. These compounds are commonly added to processed foods and can promote insulin resistance, hepatosteatosis, and atherosclerosis. অর্থাৎ প্রসেস ফুডের ক্ষেত্রে যে জিনিসগুলো ইউজ করা হয়ে থাকে সেই জিনিসগুলোর জন্য আমাদের এই জিনিসগুলো হতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে এবং হেপাটোস্টেটোসিস এবং অ্যাথেরোস্ক্লেরোসিস। এই জন্য এগুলোতে হাই কন্টেন্ট মানে থাকে, ফ্রুক্টোজ বেশি থাকে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে, এই জন্য আমাদের এই প্রসেস ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। Endocrine disruptors. Number of man-made industrial chemicals have properties that allows interruption of normal hormone signaling either through molecular mimicry of natural hormones, blockade of hormone activity, affecting hormonal synthesis, hormonal transport, hormone bindings, or hormone catabolism. অর্থাৎ আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল গুলো ইউজ করা হয়ে থাকে এগুলো আমাদের এন্ডোক্রাইন ফাংশনকে ডিসরাপ্ট করে। কিভাবে করতে পারে? যে এই কেমিক্যাল গুলো দেখা গেল যে তার সাথে মলিকুলার মিমিক্রি আছে হরমোনের সাথে, এই কারণে তার ফাংশন অ্যাক্টিভিটি সবকিছু এফেক্টেড হচ্ছে এই প্রসেসের মাধ্যমে, তার ট্রান্সপোর্ট, বাইন্ডিং, ক্যাটাবলিজম সবই এফেক্টেড হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালের মাধ্যমে। Specific endocrine disruptor compounds such as pesticides, plasticizers, preservatives, and artificial sweeteners, among other chemicals that hinder glucose metabolism and cause insulin resistance. অর্থাৎ আমরা এই জিনিসগুলো যদি এই পেস্টিসাইডটা এগুলো ইউজ করি তাহলে আমাদের এই এন্ডোক্রাইন ডিসরাপশনের কারণে আমাদের মেটাবলিজম, গ্লুকোজ মেটাবলিজম হ্যাম্পার হবে, আলটিমেটলি ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করবে। Considering the endless introduction of novel industrial chemicals, the pathophysiologic effects on metabolism and range of chemicals that act as EDC may never be fully understood. A prudent approach of minimizing exposures has been recommended. অর্থাৎ যতই দিন যাচ্ছে ততই আমাদের এই কেমিক্যালের সংখ্যা বাড়তেছে এবং আমাদের ফুড প্রসেসিং বাড়তেছে, সবকিছু মিলে এই এন্ডোক্রাইন ডিসরাপশন হচ্ছে এবং এটা চলতেই থাকবে এবং আস্তে আস্তে দেখা যায় নতুন কেমিক্যাল আসবে, নতুন কেমিক্যাল কিভাবে কাজ করছে এটা জানতে জানতে আরেকটা আসবে। এই কারণে বলা হচ্ছে যত মিনিমাইজ করা যাচ্ছে এই এক্সপোজার ততই ভালো, এটা একটা রিকমেন্ডেশন। এখন another factor হলো fructose. Prior to the industrial production of sugars, dietary fructose was relatively scarce. Natural sucrose of the fructose include fruits, honey, and grape extract. Now the high content of fructose within industrially produced sugars such as sources and high fructose corn syrup makes this efficiently metabolized monosaccharide highly available. অর্থাৎ আগে ইন্ডাস্ট্রিয়াল সুগার তৈরি করার আগে ফ্রুক্টোজের সোর্স ছিল ন্যাচারাল সোর্স, তার মধ্যে ছিল ফ্রুটস এবং হানি তো অ্যাভেলেবল না, এবং গ্রেপ এক্সট্রাক্ট এটাও তত দামি এবং অ্যাভেলেবল না, এই জন্য ফ্রুক্টোজ তত বেশি মানুষ খেতে পারতো না। কিন্তু এখন যেহেতু ইন্ডাস্ট্রিতে সুগার তৈরি হইতেছে, এখন ইজিলি সবাই এই ফ্রুক্টোজ কনজাম্পশন বেড়ে গেছে এবং এটা আলটিমেটলি এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কাজ করে থাকে। Nearly all consumed fructose, যত ফ্রুক্টোজ আমরা খাই, is taken up and metabolized by hepatocytes, leading to fatty acid synthesis and hepatosteatosis. There is a strong association among high fructose intake
and development of, যদি আমরা বেশি ফ্রুক্টোজ খাবারের মধ্যে বেশি ফ্রুক্টোজ থাকে তখন আমাদের কি কি হতে পারে? obesity, METs and or vascular disease, increase insulin resistance and increase circulating triglyceride level. These are the effects of taking high level of fructose in food. Next point holo sleep hygiene. Many studies demonstrated that a reduced amount of sleep, generally 6 hours or less per night, is associated with, একজন যদি 6 ঘন্টার নিচে কেউ ঘুমায় তাহলে তার ইনক্রিজ ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপারটেনশন এন্ড ওবেসিটি, এই তিনটা জিনিস আমাদের হওয়ার সম্ভাবনা থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড ফর আস। Reduced time of slow wave sleep is specifically associated with increased waist circumference. অর্থাৎ স্লো ওয়েভ স্লিপ যদি কমে যায় তাহলে দেখা যায় ওয়েস্ট সার্কামস্ট্যান্স বেড়ে যায়। Quality of sleep can affect metabolism. Shift workers with frequent changes in circadian patterns have higher rates of obesity and type 2 diabetes compared to the general population. অর্থাৎ কেউ যদি আজকে ইভিনিং করলো, কালকে নাইট করলো, পরের দিন আবার মর্নিং করলো, তার স্লিপ প্যাটার্ন যদি বারবার যদি চেঞ্জ হয় তখন তাদের ডায়াবেটিস এবং ওবেসিটি দেখা গেছে বেশি হয়ে যায়। তো এখানে আমাদের অনেকগুলো জিনিস জানা গেল। সামারাইজ করলে একটা 6 ঘন্টার কম ঘুমানো যাবে না, কোয়ালিটি স্লিপ হইতে হবে, তারপরে বিশেষ করে শিফটিং ওয়ার্কার যারা আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বারবার চেঞ্জ যাতে না হয়, এই জন্য এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে। এই 2-3টা পয়েন্ট। ইনসুলিন রেজিস্ট্যান্স অলসো worsen in the presence of obstructive sleep apnea. Obstructive sleep apnea যদি কেউ ভুগে তাহলে তাদেরও ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বাড়তে পারে। Current trends over the past 50 years demonstrated a 1.5 to 2 hour reduction in time spent sleeping each night, which may further contribute to the rising prevalence of METs. Other factors এর মধ্যে আছে the rising use of certain antidepressant or other psychotropic medications that affect metabolic control within the hypothalamus leads to insulin resistance and weight gain. অর্থাৎ অ্যান্টিডিপ্রেসেন্ট এবং সাইকোট্রপিক এজেন্ট যারা খায় তারা দেখা গেছে যে তাদের খাওয়ার পরিমাণ বেড়ে যায় এবং তারা অনেকটা মোটা হয়ে যায় এবং তাদের ইনসুলিন রেজিস্ট্যান্সও বেড়ে যায়। Widespread use of antibiotics may influence metabolism through alteration of intestinal microbiota. The average American adult is given 1 to 2 prescriptions for antibiotics annually, which has been associated with the development of obesity. Microlides confirm the greatest risk. অর্থাৎ অ্যান্টিবায়োটিক যদি ঘন ঘন খাওয়া হয়, ফ্রিকোয়েন্টলি নেওয়া হয়, তা তো দেখা যাচ্ছে মেটাবলিজমকে এফেক্ট করে এবং এই এফেক্টের কারণে এখন দেখা গেছে যে তাদের ওবেসিটি বাড়ে। বছরে 2 বার আমেরিকানরা অ্যান্টিবায়োটিক খায়, বাংলাদেশে তো কতবার খায় তার তো কোনো ইয়ে নেই। অবশ্যই সেই অনুপাতে বাঙালিরা মোটা হয় না, অবেস হয় না, এটা ঠিক। এর মধ্যে ম্যাক্রোলাইটস বলছে একটা হাই রিস্ক। ম্যাক্রোলাইটস এর ইউজ বাংলাদেশে প্রচুর। Behavioral patterns related to nutrition also contribute to the development of METs. The shift in practice from breastfeeding newborns and infants to formula feeding that has occurred over the past century is associated with insulin resistance in the mother and risks of obesity in the children. অর্থাৎ যারা ব্রেস্ট ফিডিং করে না সেসব মায়েরা ইনসুলিন রেজিস্ট্যান্সে ভোগে এবং তাদের চিলড্রেনরা ওবেসিটি হয়। যদি কেউ আর্টিফিশিয়াল ফিডিং হয় তখন এটা হওয়ার সম্ভাবনা থাকে। Reduced time dedicated to food preparation is also associated with the development of obesity, insulin resistance and METs. অর্থাৎ আমাদের তো দেশের ছিল যে রান্না করে খাওয়া, কিন্তু এখন তো দোকান থেকে এনে পট করে খেয়ে ফেলার সময় নাই এখন। আর এই জন্য এই প্র্যাকটিসটার কারণে এখন এই ওবেসিটি এবং এই METs এর পরিমাণ বাড়তেছে। High intake of rice among specific cultures
representing high dietary carbohydrate intake can be detrimental for insulin resistance. It is if এটা আগে বলা হয়ে গেছে যে কালচারাল ভেরিয়েশন থাকে, কোনো দেশে ভাত বেশি খায়, কোথাও রুটি বেশি খায়। এই হিসাবে বাংলাদেশে তো রাইস বেশি খাওয়া পড়ে, এই জন্য আমাদের দেশে এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য একটা ফ্যাক্টর হলো হাই ইনটেক অফ রাইস। বায়োলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে আছিল at the cellular and molecular levels, each of the MATS components has the potential to synergistically influence one another. একটা synergistically একটা আরেকটাকে influence করে। This simultaneous mechanistic process alter multiple aspects of metabolism, contribute to specific risk factors, create residual risks, and ultimately generate MATs. Biological complexity of metabolic pathophysiology translates into various expressions of MATs in susceptible process. অর্থাৎ সেলুলার এবং মলিকুলার লেভেলে চেঞ্জ হওয়ার কারণে আলটিমেটলি MATs এ যারা মানে সাসেপ্টেবল পিপল থাকে, হাই রিস্ক পারসন থাকে, তাতে MATs ডেভেলপ করে। মেটাবলিক পাথওয়ের মধ্যে বলছিল it is useful to view a common starting pathway as the accumulation of fat in adipose and or non-adipose tissue, which increase systemic inflammation and insulin resistance. Pancreatic beta cell dysfunction ensues via degeneration or transformation to inactive cells. Impaired insulin signaling leads to further accumulation of fat mass. অর্থাৎ fat accumulation একটা factor, important factor for development of MATs. What are the areas where fat accumulation হয় বেশি? যেমন ক্লাস অফ ফ্যাট ডিপোজিট হয় কি পেরিফেরাল এডিপোস টিস্যুর মধ্যে, এক্সট্রিমিটির মধ্যে ফ্যাট ডিপোজিট হতে পারে। সেন্ট্রাল এডিপোস টিস্যু হলো অ্যাবডোমেন, এন্ড একটোপিক এডিপোস টিস্যু হলো পেরিকার্ডিয়াল অথবা পেরিনেফ্রিক রিজিয়নে, মানে ফ্যাট ডিপোজিট এডিপোস টিস্যু ডিপোজিট হতে পারে। এন্ড নন এডিপোস টিস্যুর মধ্যে আছে ভিসারাল টিস্যু, skeletal muscle, and liver. These are the class of fat deposition and their examples. Reduced release and reduced activity of glucagon-like peptide by L cells of the distal ileum worsen insulin resistance. Adiponectin production within adipose tissue is diminished, which further promotes insulin resistance. অর্থাৎ অ্যাডিপোস টিস্যু একটা কারখানা, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য যাবতীয় জিনিস যা আছে সব অ্যাডিপোস টিস্যু থেকে তৈরি হয়। Insulin resistance reduces endothelial and adipose lipoprotein lipase activity, yielding elevated triglyceride. Hepatic lipoprotein synthesis shift to produce small dense LDL particles that enters the circulation and are highly atherogenic. Circulating free fatty acids further drive insulin resistance through oxidative stress. Visceral fat stores increases, leading to hepatosteatosis and fat accumulation within the pancreas, promoting insulin resistance and beta cell dysfunction. এই ভিসারাল ফ্যাট যদি বেশি থাকে তখন তাদের এই হেপাটোস্টেটোসিসের পরিমাণ বাড়ে এবং প্যানক্রিয়াসের ফ্যাট অ্যাকুমুলেশন হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং বিটা সেল ডিসফাংশন হতে পারে। Within the vascular endothelium, insulin resistance also impairs nitric oxide synthase activity, which diminishes nitric oxide production, affecting vasodilatation and leading to development of essential hypertension. Insulin resistance এ কিভাবে হাইপারটেনশন তৈরি হয় এটা একটা মেকানিজম, অর্থাৎ নাইট্রিক অক্সাইড সিনথেসিস। আমরা সবাই জানি নাইট্রিক অক্সাইড একটা ভেসোডিলেটর, এই ভেসোডিলেটর ইফেক্ট কমে যাচ্ছে, আলটিমেটলি হাইপারটেনশন তৈরি হচ্ছে। Low circulating adiponectin and resistance to leptin induce increased expression of endothelin 1,
further driving vasoconstriction and promoting hypertension. অর্থাৎ একটা vasodilation কমায় দিতেছে, একটা vasoconstriction বাড়ায় দিতেছে, দিয়া hypertension তৈরি করতেছে। High levels of circulating lipid particles naturally oxidize and are taken up by the macrophage that become activated. Free fatty acids also bind tool-like receptor 4 on macrophage cell surface. Both processes trigger the release of inflammatory cytokine such as tumor necrosis factor alpha and interleukin 1 and 6. এগুলি জাস্ট বলার জন্য বলা, এগুলি মনে থাকবে না সাধারণত, তাও একটু মেকানিজম জানতে হবে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড কি করে এবং কিভাবে ইনফ্লামেটরি মানে সাইটোকাইন রিলিভ হচ্ছে, এগুলো আমাদের জানতে হবে, কারণ ভবিষ্যতে হয়তো দেখা যাবে এইগুলিকে ইন্টারফেয়ার করে ম্যাটস ম্যানেজমেন্ট করা হতেছে। This cytokines promotes the degradation of insulin receptor substrate 1, a downstream mediator of insulin activity, further driving insulin resistance. অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করার জন্য এই যে ইনসুলিনের যে রিসেপ্টর আছে সাবস্ট্রেট 1, এইগুলিকে ডিগ্রেডেশন করে দিচ্ছে, এই জন্য আলটিমেটলি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে বাই ফ্রি ফ্যাটি অ্যাসিড। The narrative describing an interconnected cascade of dysregulated energy metabolism provides a candidate molecular basis for MATS as a true emergent syndrome, greater in risk than in aggregates of its individual components. Interventions should target multiple aspects within this process to mitigate network-based mechanisms involved in the development of MATS. অর্থাৎ সবগুলো কম্পোনেন্টকে আমাদের অ্যাড্রেস করতে হবে এই ম্যাটস ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে। Genetic and epigenetic effects. Very few genes have been identified that specifically confer risks of MATS. This finding is consistent with the relatively unchanged human gene pool over the past century, despite significant increase in the prevalence of obesity and MATS during this time. Epigenetic phenomena, secondary to behavioral and environmental factors, have great potentials to influence the development of obesity and MATS. অর্থাৎ জেনেটিক এবং ইপিজেনেটিক মানে হলো যে জিনের উপর দিয়ে আরো কিছু কিছু ফেনোমেনা আছে যেগুলো জিনের কারণে হয়ে থাকে, যেমন বিহেভিয়ারাল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেগুলো জেনেটিক ফাংশনকে আলটিমেটলি এফেক্ট করে। একটা জেনেটিক্যালি একটা প্রোন আছে একটা পেশেন্টে ডেভেলপ করার জন্য, কিন্তু সে এমন একটা এনভায়রনমেন্টে পড়লো যে যার কারণে সে তার আর ম্যাট ডেভেলপ করলো না। এগুলো আমাদের ইয়েতে হিসাবে আনতে হবে। জেনেটিক প্রুন হলে যে সে হবে এমন কথা নয়, কারণ হলো তার ইপিজেনেটিক আর এনভায়রনমেন্টাল এবং বিহেভিয়ারাল ফ্যাক্টর গুলো আলটিমেটলি তার উপর ইফেক্ট করে থাকে। One example is the observation that children born to women with obesity prior to bariatric surgery are more likely to develop obesity than their younger siblings born after bariatric surgery and weight loss. অর্থাৎ একটা ফিমেলকে যদি সে অবেজ অবস্থায় একটা তার যদি একটা বেবি হয়, দেখা গেছে সে ডেভেলপ মানে অবেসিটি ডেভেলপ করার সম্ভাবনা বেশি থাকে। একই পেশেন্টকে যদি ব্যারিয়াট্রিক সার্জারি করার পর এবং তার ওয়েট লসের পরে যদি তার একটা বেবি হয়, দেখা গেছে সেই বেবিটার মানে অবেসিটি হওয়ার সম্ভাবনা কম থাকে। A number of animal studies demonstrated the effects of diet on metabolic regulatory genes through methylation of DNA or methylation or acetylation of histones. অর্থাৎ দেখা গেছে যে অ্যানিমাল স্টাডিতে যে ডায়েটারি ফ্যাক্টরস গুলো জিনকে রেগুলেট করে, যে কিভাবে করে, এটা মিথাইলেশন করে ডিএনএ কে, এবং হিস্টোন আছে যে জেনেটিক যে কম্পোনেন্ট, এগুলোর উপর ইফেক্ট করে। এই ডায়েটারি কম্পোনেন্ট গুলো আমাদের মেটাবলিক রেগুলেটরি জিনকে তারা ওই ডায়েট এই মেটাবলিক রেগুলেটরি জিন। আচ্ছা, তাহলে one example is the observation that children born to women with obesity prior to bariatric surgery are more likely to develop obesity than their younger siblings
born after bariatric surgery and weight loss, অর্থাৎ একটা ওমেন যদি অবেস অবস্থায় একটা বাচ্চা হয়, দেখা গেছে সে বেশি অবেস হয়। একই ওমেন যদি তার মানে ব্যারিয়াট্রিক সার্জারি এবং ওয়েট লস করার পরে যদি তার একটা বাচ্চা হয়, সেই বাচ্চাটা দেখা গেছে যে তাদের হবে অবেসিটি তার কম হয়। A number of animal studies demonstrated the effect of diet on metabolic regulatory genes through methylation of DNA or methylation or acetylation of histones. অর্থাৎ ডায়েটারি ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট, এটা জেনেটিক মানে ফ্যাক্টর যেগুলো আছে এগুলোকে তারা মানে এফেক্ট করতে পারে এবং জিনকে তারা চেঞ্জ করে ফেলতে পারে বা ডায়েটারি মানে ফ্যাক্টর গুলো কিভাবে, মিথাইলেশন এবং এসিটাইলেশনের মাধ্যমে। লেপটিন জিন মিথাইলেশন ইনক্রিজ দ্য ফলোইং দ্য কনজাম্পশন হাই ফ্যাট নিলে তাদের লেপটিন জিনটা অ্যাক্টিভেশন বেশি বেড়ে যায়। These epigenetic changes can persist in animal models for at least 3 generations. অর্থাৎ একটা জেনারেশনে যদি এই জেনেটিক চেঞ্জ হয়, এটা পরবর্তী 3টা জেনারেশনে এটা কন্টিনিউ করতে পারে। Following moderate intense physical activity, skeletal muscle glucose transporter 4 expression is enhanced and promoting insulin sensitivity. There is increased hexokinase and lipoprotein lipase expression, increasing glucose fatty acid metabolism. Activation of Parkinson proliferation activated cofactor 1 alpha in skeletal muscle that induce expression of genes involved in mitochondrial function. এই স্লাইডের মেইন কথা হলো, যদি ইন্টেন্স ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মডারেট ইন্টেন্সের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে কি কি লাভ হচ্ছে এবং কিভাবে হচ্ছে। নাম্বার 1 হলো প্রমোটিং ইনসুলিন সেন্সিটিভিটি, নাম্বার 2 গ্লুকোজ এন্ড ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম বেড়ে যাচ্ছে, নাম্বার 3 এক্সপ্রেশন অফ জিন ইনভলভ ইন মাইটোকন্ড্রিয়াল ফাংশন বেড়ে যাচ্ছে। এই তিনটা মেইন ফাংশন হলো ইন্টেন্স ফিজিক্যাল অ্যাক্টিভিটির। কিভাবে হচ্ছে এই মেকানিজম তো মনে থাকবে না, শুধু আমাদের হেডলাইন মনে রাখলে হবে যে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়তেছে, সুতরাং ডায়াবেটিস কমে যাচ্ছে, গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম বাড়বে এবং জিন এক্সপ্রেশন হয়ে মাইটোকন্ড্রিয়াল ফাংশন বাড়ায় দিবে। The epigenetic changes that result from modern behaviors over the past several generations are likely to contribute to the increasing prevalence of METs. এখন আসি আমরা ডায়াগনস্টিক স্ট্র্যাটেজিস। High prevalence of METs should trigger aggressive case findings in a large portion of the general population. Signs of obesity, weight gain, hypertension, hyperlipidemia, and hyperglycemia can be easily markers of METs. অর্থাৎ একটা অবেস পারসন দেখলে আমরা বুঝে যাব তার হাইপারটেনশন থাকলে, হাইপারলিপিডিমিয়া সাইন সিম্পটম থাকলে, এগুলো থাকলে আমরা তখন MET ডায়াগনোসিসের জন্য আমাদের মাথায় আনতে হবে। People with a family history of type 2 diabetes, hypertension and CVD should also be evaluated for METs. The presence of other conditions associated with insulin resistance such as polycystic ovarian syndrome, hepatosteatosis, obstructive sleep apnea or gestational diabetes should raise suspicion for METs. এই কন্ডিশনগুলো যদি থাকে তাও আমাদের METs মাথায় চিন্তা করতে হবে। Assigning a diagnosis of METs to an individual emphasizes the decision to intervene. আমরা যদি একটা ডায়াগনোসিস করতে পারি METs, তখন আমরা এই মানে তার কি করতে হবে এর ডিসিশন মেকিং এ আমাদের জন্য সুবিধা হবে। ডায়াগনোসিস অফ মেটাবলিক সিনড্রোম বিভিন্নভাবে করা হয়ে থাকে। এর মধ্যে হলো কম্পোনেন্ট অফ মেটাবলিক সিনড্রোম আমরা জানি ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া, ওবেসিটি এন্ড ইনফ্লামেশন। এগুলির জন্য ক্লিনিক্যালি আমরা কি পাইতে পারি, ইনসুলিন রেজিস্ট্যান্স যদি কারো একান্তোসিস নাইগ্রিকান্স থাকে, এলিভেটেড সিরাম গ্লুকোজ থাকে, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স মাথায় আনতে হবে। ডায়াগনস্টিক টেস্ট ফাস্টিং গ্লুকোজ টুয়ার্ডস পোস্টপ্রান্টাল গ্লুকোজ, হিমোগ্লোবিন A1C, ফাস্টিং ইনসুলিন, ওরাল গ্লুকোজ টলারেন্স, এগুলো আমরা করে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স দেখতে পারি। হাইপারটেনশনের জন্য ব্লাড প্রেশার বেশি থাকবে, ব্লাড প্রেশারের জন্য স্পিগমোমিনোরিটি দেওয়া করে। হাইপারলিপিডিমিয়া একই কথা, ট্রাইগ্লিসারাইড HDL ল থাকবে, ফাস্টিং গ্লুকোজ, ট্রাইগ্লিসারাইড এগুলো করতে পারি। ওবেসিটির জন্য তো ইনক্রিজ ওয়েস্ট সাইজ দেখবো, ইনক্রিজ অ্যাডিপোসিটি আছে কিনা, বডি মাস ইন্ডেক্স, ওয়েস্ট সার্কামফারেন্স এন্ড ইনফ্লামেশনের জন্য সিরাম সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এই সিরাম সি রিঅ্যাক্টিভ প্রোটিন একটা ইম্পর্টেন্ট মার্কার আমাদের জন্য চলে আসতেছে কার্ডিওলজিতে। আলটিমেটলি এটা একটা ইম্পর্টেন্ট মার্কার হিসেবে পরবর্তীতে আমরা ইউজ করব। দেখা যাবে একটা কমন টুল হবে ডায়াগনস্টিক টুল।
তাহলে দিস আর দ্য প্রসেস ফর ডায়াগনোসিস অফ মেটাবলিক সিনড্রোম। মাথায় থাকবে আমাদের এই 5টা পয়েন্ট। একটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কি করব, হাইপারটেনশনের জন্য কি করব, হাইপারলিপিডিমার জন্য কি করব, অবেসিটির জন্য কি করব, আর ইনফ্লামেশনের জন্য কি করব। এই ইনফ্লামেশনটা মনে থাকবে না, এটা হলো সিরাম রিঅ্যাক্টিভ প্রোটিন। নাও কাম টু দ্য পয়েন্ট অফ ম্যানেজমেন্ট। আমরা ডায়াগনোসিস হয়ে গেলে ম্যানেজ করব। ম্যানেজ কিভাবে আছে, একটা প্রিভেন্টিভ কেয়ার আছে, থেরাপিউটিক স্ট্র্যাটেজিস আছে, এন্ড প্রসিডিউরাল ইন্টারভেনশন আছে। প্রিভেন্টিভ কেয়ার তো আমরা জানি, থেরাপিউটিক মানে কি, যার যে কন্ডিশন থাকবে সেইভাবে ম্যানেজ করা, আর কিছু প্রসিডিউরাল ইন্টারভেনশন অর্থাৎ সার্জিক্যাল কিছু ইন্টারভেনশন আছে। Preventive care, risks of type 2 diabetes approximately 2.5 when stratified by fasting glucose. People with obesity and MATs, the annual risk of type 2 is nearly 5%. Hyperglycemia about 10%. And need for lifestyle changes as part for the preventive care paradigm. মানে preventive care টা আমাদের মাথায় রাখতে হবে। By virtue of its syndromic nature, this preventive care approach to individuals at high risk for MAT should follow the same treatment strategy for MATs. যারা হাই রিস্ক আছে তারা আর যারা ম্যাটস হয়ে গেছে তাদের একই ধরনের স্ট্র্যাটেজি লাগবে। The intensity of intervention should parallel the severity of each MATs component. Early intensive intervention is best at reducing adverse outcome, especially with the intention of atherosclerotic risk reduction. Prevention and treatment of metabolic syndrome, therapeutic intervention, physical activity, 30 minutes daily, moderate intensity, and 5 days per week. Dietary pattern, low carbohydrate pattern, Mediterranean diet এগুলো আছে। ফার্মাকোলজির মধ্যে আছে agents that improve insulin sensitivity, lower cholesterol, address hypertension এবং reduced weight loss, এবং প্রসিডিউরালের মধ্যে আছে intragastric balloon, duodenal slab insertion, and bariatric surgery. এই স্লাইডটা মুখস্থ থাকলে মোটামুটি আমাদের ম্যানেজমেন্ট হয়ে যাবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাম্বার 1 ছিল, ডায়েটারি এগুলো হলো লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে। ফার্মাকোলজির মধ্যে কি করি, ইনসুলিনকে সেনসিটিভিটি বাড়ানোর জন্য, কোলেস্টেরল কমানোর জন্য, হাইপারটেনশন এবং ওয়েট লস করার জন্য যা যা আছে ফার্মাকোলজি। আর প্রসিডিউরাল কিছু ইন্টারভেনশনের মধ্যে কি ইন্ট্রাগ্যাস্ট্রিক বেলুন এবং ডিউডেনাল স্ল্যাব ইনসারশন এন্ড ব্যারিয়াট্রিক সার্জারি আছে। দিস আর দ্য ওয়ে টু ম্যানেজ মেটাবলিক সিনড্রোম। Therapeutic strategies মধ্যে আছে lifestyle intervention, dietary pattern এর মধ্যে Mediterranean diet and other dietary pattern, pharmacological patterns এর মধ্যে আছে insulin resistance, weight loss pharmacotherapy, hypertension and hyperlipidemia, and procedural intervention. আগের জিনিসগুলো এইভাবে এই হেডলাইন গুলো মনে রাখলে তোমরা অনেক কিছু মনে থাকবে। লাইফস্টাইল ইন্টারভেনশন তো আমরা বুঝতেছি যে যদি ম্যাটস ডায়াগনোসিস হয় তখন অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট করতে হবে। Pharmacological lifestyle management, early MATs is a component bricks. Lifestyle intervention should be implemented that minimize refined carbohydrate, avoid processed foods, favor meats and the lean, and contain large amounts of fruits, vegetables and fish. এটা তো আমাদের সবকে জানা কথা আছে। প্রসেস ফুড খাওয়া যাবে না, জাঙ্ক ফুড খাওয়া যাবে না, ফ্রুট ভেজিটেবল বেশি খাবো, মাছ বেশি খাবো। Debate continue over the ideal diet. But beneficial dietary pattern examples include Mediterranean diet, New Nordic diet, dietary approach to stop hypertension বা DASH diet, and Ornish diet. কয়েকটা ডায়েটের চার্ট দেওয়া আছে, এগুলি তোমরা একটু দেখে নিও। মানে এর মধ্যে ডায়েটেরিয়া তো আসতেছে, এবং নতুন নতুন কিটো ডায়েট আর কি কি সব আসবে। যত দিন যাবে তত এক একটা ডায়েটের প্যাটার্ন আসবে, এক একটা মানুষ এক একটা অ্যাকসেপ্ট করবে। The use of very low carbohydrate diet such as Atkins diet can also be considered. Low carbohydrate মানে যে এখন কি কিটো ডায়েট। তোমরা আসো নাকি কামাল? হ্যালো, জি স্যার। হ্যাঁ, কিটো ডায়েট আছে যেটা, এটা আমাদের এখন কনসিডারেশন আনা হচ্ছে। The most important consideration for dietary intervention is the ability of the individual to maintain this new lifestyle over the long term. অর্থাৎ একটা ডায়েটের চেঞ্জ আনলো যে আমি আগামী এক মাস কার্বোহাইড্রেট নিলাম না, কিন্তু এক মাস পরে তার ওজন কমলো, পরের মাস থেকে আবার সে কার্বোহাইড্রেট কন্টিনিউ করা শুরু করে দিল। সুতরাং যে ডায়েটে সে অ্যাডজাস্ট করবে তার টার্গেট থাকতে হবে যে লং টার্মে যেন সে মেনটেন করে যেতে পারে। একটা ইন্টেন্সিভলি সে একটা ডায়েট অ্যাডাপ্ট করলো, মেডিটেরিয়ান ডায়েট, 3 মাস 4 মাস 6 মাস, এরপর দেখা গেল আবার সেই ডায়েট থেকে আবার নর্মাল ডায়েটে চলে আসতেছে। সুতরাং মানে লং টার্মে যাতে সে মেনটেন করতে পারে, এটা মাথায় রেখে আমাদের ডায়েটারি প্যাটার্নটাকে ঠিক করতে হবে। ডায়েটের মধ্যে আছে মেডিটেরিয়ান ডায়েট, এটা তো একই কথা।
এটাতে বেশি ফ্রুটস থাকবে, মিট কনজাম্পশন কমে যাবে, এবং রিজন টু এবং স্পেসিফিক কালচার, যেসব কালচারে যেসব জিনিস আছে ওগুলোকে প্রাধান্য দিয়ে একটা মেডিটেরিয়ান ডায়েট তৈরি করা হয়েছে। কি ফিচার্স অফ দিস general lifestyles are subject to debate but likely to include a high polyphenol content, a diversity of the fruits and vegetables, and healthy protein source. সবগুলো হেলদি প্রোটিন সোর্স মানে কি, আমাদের কি বলে, ফার্মের মুরগি খাওয়া, ফার্মের গরু মাংস খাওয়া, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। The content of the Mediterranean diet provides a nutritional basis that address many of the molecular mechanism of MADS. এই Mediterranean diet এরিয়া করা হচ্ছে at least 3 to 4 fruits are consumed daily, 3 or 4 servings of vegetables and consumed daily, and these are the component of the recommended fruit and vegetable. অর্থাৎ Mediterranean diet এর সম্পর্কে কিছু বলা আছে, এগুলি আর আমরা দেখতেছি না। Mediterranean diet এর কি কি অ্যাডভান্টেজ আছে: low content of red meat and minimal amounts of refined grains and simple sugars. The Mediterranean diet, a moderate amount of wine consumption is included in the Mediterranean diets, which may provide metabolic benefits. এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না। আদার ডায়েটারি প্যাটার্ন তো বলছি, অর্নিশ প্যাটার্ন আছে, নিউ নর্ডিক, এগুলো একটু জেনে নিও। ওগুলো তো সবগুলোতে মেইন কথা হলো, সবগুলোর মধ্যে মেইন হলো যে ফ্রুট, ভেজিটেবল এবং নাটস, লেগুমস এগুলো বাড়াই দিতে হবে, এবং ওই যে আর্টিফিশিয়াল ফুড গুলো অ্যাভয়েড করতে হবে। এটাই মেইন টেক হোম মেসেজ। ফার্মাকোলজিক্যাল মধ্যে আছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমরা মেটফরমিন ইউজ করে থাকি। তারপরে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ইন কেস অফ বিএমআই ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রাম, তাহলে মেটফরমিন। তারপর আরো কিছু জিনিস নতুন নতুন আসতেছে, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যেগুলো আসতেছে এগুলো আমাদের ইউজ করতে হবে। ট্রাইগ্লিসারাইড। People taking antipsychotic medication, metformin has been shown to protect against obesity and MADS with greater efficacy than lifestyle changes alone. অর্থাৎ যারা অ্যান্টিসাইকোটিক খায় তারা মোটা হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ইচ্ছা করলে অনেক সময় মেটফরমিন দিতে পারি। ইফেক্ট অফ গ্লুকোজ এবং লিপিড মেটাবলিজম, লিভার এবং ম্যাট, এটার জন্য মেটফরমিনের ইউজ বলতেছে বিভিন্ন ভাবে, as and that directly influence insulin sensitivity can be considered. যেমন GLP-1 রিসেপ্টর এখন নতুন আসছে মার্কেটে, এটা আমাদের কনসিডারেশনে থাকবে। কার্বোজ, যেটা কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন কমাই দিতেছে, দিয়ে ডায়াবেটিস কমাইতেছে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাচ্ছে। বায়োগ্লিটাজোন ক্যান বি ইউজড। These are the some drugs. Weight loss pharmacology তে তো আমরা drugs that are directly specifically for weight loss may also be beneficial in treatment of MADS, but এটার একটাই হলো যে আমরা ড্রাগ বন্ধ করবো আবার তার রিবাউন্ড ফেনোমেনা হয়ে আবার সে অবেস হয়ে যেতে পারে। এই জন্য কারেন্টলি অ্যাভেলেবল ওয়েট লস এজেন্টস রিডাকশন 3 to 5% ওভার 1 to 2 years ফলো আপ। এর জন্য আছে কি লরকাসেরিন, রিডিউস অ্যাপিটাইট। তারপর আছে ওয়েলবাট্রিন এন্ড নেলট্রেক্সন, এগুলো আমাদের দেশে পাওয়া যায় না, কয়েকটা নাম আছে। এগুলো আমাদের ওয়েট রিডিউসে কাজ করে থাকে। অরলিস্টেট, এটা আমাদের দেশে পাওয়া যায়, একটা প্যানক্রিয়াটিক লাইপেজ ইনহিবিটর যেটা ফ্যাট ইফেক্টস মডেস্ট ওয়েট লস এন্ড ডিক্রিজ লিপিড অ্যাবজর্পশন কমায় দেয়। ইন্টেস্টাইন থেকে লিপিড অ্যাবজর্পশন হইতে দেয় না অরলিস্টেট। সরি। Benefit should be weighted against the potential adverse effect of loose bowel movements and malabsorption of fat soluble vitamins. অর্থাৎ অরলিস্টেট ইউজ করলে এই ফ্যাট malabsorption হতে পারে এবং লুজ মোশন হতে পারে। হাইপারটেনশন কে আমরা এসি ইনহিবিটর, এআরবি ইউজ করে হাইপারটেনশন কে অ্যাড্রেস করব। হাইপারলিপিডিমিয়ার জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন আছে, এর মধ্যে PCSK9 ইনহিবিটর আসছে। হাইপারট্রাইগ্লিসেমিয়া বেনিফিশিয়াল, এগুলো ফাইব্রেট ইউজ করে, এগুলো আমরা জানি সব। Procedural intervention. Number 3, several surgical and non-surgical procedures have been developed and approved for the treatment of obesity, but they also mitigate the severity of the MADS component. Bariatric surgical procedure এর মধ্যে আছে র and Y gastric bypass, slab gastrectomy, এই কয়েকটা নাম মনে রাখলে, ল্যাপারোস্কোপিক গ্যাস্ট্রিক বেন্ডিং। These are the surgical procedure ইউজ করা হয়ে থাকে সাধারণত, আমাদের দেশে খুব কম। অ্যাপ্রুভ নন সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে আছে গ্যাস্ট্রিক বেলুন or duodenal slab. আদার নন সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে আছে vagal nerve stimulation. These are the non surgical procedure. একটা হলো গ্যাস্ট্রিক বেলুন, vagal nerve stimulation.
কি করে? সার্জিক্যালি ইনডিউসড চেঞ্জেস ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এফেক্ট এনার্জি ফিজিওলজি, ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া এন্ড আদার ওয়েট রিলেটেড কমপ্লিকেশনস। এগুলো সার্জারি যদি করে থাকে তাহলে এই জিনিসগুলো আমাদের ইমপ্রুভ করবে। কখন আমরা এই বেরিয়াট্রিক সার্জারি করি? সাধারণত যদি বিএমআই অনেক বেশি থাকে, 40 কেজি পার মিটার স্কয়ার বেশি থাকে, অথবা 35 কেজি পার মিটার স্কয়ার থাকে, সাথে ওভারওয়েট রিলেটেড কমপ্লিকেশন থাকে, তখন আমরা এটা সাধারণত স্পেশাল কনসিডারেশন করে আমরা সাধারণত সার্জিক্যাল প্রসিডিউরে যাই। Conclusion: the worldwide epidemic of non-communicable disease, especially obesity and diabetes, places a large portion of the population at risk for atherosclerotic CVD. Though complex pathophysiologic mechanism, the emergence of MATs places those individuals at even greater risk. Changes in lifestyle are the most important approach, with a special focus on beneficial behavior that can be maintained for the long term. This is very important. Use of medications to improve insulin sensitivity, induce weight loss, control blood pressure, and address dyslipidemia in concert can mitigate the risks of atherosclerotic disease. Procedural intervention such as bariatric surgery are generally more effective than medication therapy and should be considered in appropriate individual. যদিও bariatric সার্জারিটা কস্ট ইফেক্টিভ, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা করতে হবে, এটা র্যান্ডমাইজলি করা যাবে না। থ্যাংক ইউ অল। অর্থাৎ টেক হোম মেসেজ হলো, মেটাবলিক সিনড্রোম হলো একটা কম্বিনেশন অফ অল দিস কন্ডিশনস, যেটা আমরা ইন্ডিভিজুয়ালি জানি। সবকে একসাথে করে যখন আমরা ম্যানেজমেন্ট করব তখন এটা আমরা মেটাবলিক সিনড্রোম বলবো। এটা অলরেডি কার্ডিওলজিস্ট হিসেবে আমরা সবগুলো সেক্টরে আমাদের পদচারণা আছে, এটাকে এখন আলাদাভাবে আরেকটা এন্টিটি দেওয়া হয়েছে। এটা হলো জাস্ট একাডেমিক পারপাসের কারণে। থ্যাংক ইউ অল। আসো তোমরা নাকি? বাজে কটা? নাইস ক্লাস স্যার। বাজে কটা? বড়িটা সামনে নিয়েছে। আচ্ছা, এখন একদম 9টা, একদম কাটায় 9টা। হ্যাঁ, এখন যদি আমরা এই লেকচারকে সামারাইজ করি, মেইন কথা হলো যে আমাদের প্রিভেন্টিভ কেয়ার নিতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আর্টিফিশিয়াল খাবার, বাজারের খাবার এবং ওই যে এই কি মুরগি, মাছ, মাংস এগুলো যাতে ইয়াতে না থাকে, পোল্ট্রি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজ এ মানে ফিজিশিয়ান হিসেবে, যদি এটা সম্ভব না, শাকসবজি বেশি খেতে হবে, ফ্রুটস বেশি খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, ডায়াবেটিস থাকলে এটা মেনটেন করতে হবে, হাইপারটেনশন কন্ট্রোল রাখতে হবে, আর ডিসলিপিডেমিয়া ম্যানেজ করতে হবে, করে এটা লং টার্ম যাতে মেনটেন করা যায় সেটার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে করলাম 3 মাস পর আবার বন্ধ করে দিলাম। যেমন কিছুদিন স্যার তো হেভি শুরু করছিলেন সাইক্লিং, আমরা স্টিমুলেটরে সাইকেল একটা কিনছিলাম, কিন্তু পরবর্তীতে দেখি স্যারও বন্ধ করে দিয়েছেন, আমরাও বন্ধ করে দিয়েছি, আর হইলো না। সুতরাং এমন ভাবে একটা জিনিস শুরু করতে হবে যে যাতে লং টার্মে এটা সবাই মানে মেনটেন করতে পারে। থ্যাংক ইউ। হ্যালো স্যার, হ্যাঁ, আমরা তো ওজন কমানোর জন্য ব্যায়াম মানে ঠিক আছে স্যার, কিন্তু প্রতিদিন ব্যায়াম করা মুশকিল হয় স্যার। এমনিতে অনেকে, যেটা আগে থেকে অনেকে একটা ধারণা আছে যে খাওয়ার আগে 2 গ্লাস পানি খেয়ে ভাত খেলে পরে তাদের একটু মানে খাওয়ার রুচিটা, এটা কি আসলে মানে স্বাস্থ্যসম্মত স্যার? স্বাস্থ্যসম্মত না, আমি বলি তুমি যদি খাওয়ার আগে একটু পানি খাও, একটু সালাদ খাও, তো তোমার মানে এপিটাইটটাকে একটু সাপ্রেস করা হলো। কারণ পানি এমন একটা জিনিস যে পানি তোমার এটা স্পেস দখল করতেছে, প্লাস পিপাসা করতেছে, মিটাইতেছে। আর তার আগে যদি একটু সামান্য কিছু খাও, তাহলে তোমার এপিটাইটের যে একটা থাকে, ইচ্ছা থাকে, এটাকে কিছু কমার সারে তখন তুমি যখন মানে করবা, মানে তোমার মেইন ডিশে যাবা, তখন দেখা যাবে তোমার এপিটাইট কমে গেছে। কারণ হলো স্টোমাকটা তখন ডিস্টেন্ডেড থাকে, কারণ এপিটাইট সেন্টারকে স্টিমুলেট করার জন্য স্টোমাক ডিস্টেন্ডেড হওয়া কিন্তু একটা ফ্যাক্টর, এটা জানো কিনা? যদি তুমি যা কিছু দিয়ে তুমি স্টোমাক ফুল করো না কেন, তুমি এপিটাইট সেন্টারকে তুমি সাপ্রেস করতে পারবা। এপিটাইট সেন্টার সাপ্রেস হওয়া মানে তোমার ইনটেক কমে যাবে অটোমেটিক। এই থিওরি থেকে বলা হয়ে থাকে যে তোমার কিন্তু এটা স্বাস্থ্যসম্মত কিনা? স্বাস্থ্যসম্মত তখন যদি তুমি পেট ভরে পানি খেয়ে শুধু উঠে যাও, তাহলে তো স্বাস্থ্যসম্মত হবে না। তুমি পানি খাওয়ার উদ্দেশ্য হবে যাতে সীমিত পরিমাণ খাবার খেয়ে তোমার যতটুকু স্ট্যান্ডার্ড একটা মানে ডায়েট হইতে পারে এই পরিমাণ নিতে পারো, এই উদ্দেশ্যে তোমার মানে ওই প্রথমে
স্টোমাককে তোমার ডিস্টেন্ডেড করতে হবে। কিন্তু তোমার উদ্দেশ্য যদি থাকে যে আমি কিছুই খাবো না, শুধু পানি খাবো, 3 গ্লাস 4 গ্লাস পানি খেয়ে শুয়ে থাকলা, মানে আর একটু সালাদ খেয়ে শুয়ে থাকলা, তাহলে এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে না। এটা আচ্ছা, তো ওই ম্যানেজ এক গ্লাস পানি খেয়ে ভাত খেলো, এক মুঠো ভাত খেতে পারলো, ভাত খাওয়া কমে যাবে, এটার জন্য? হ্যাঁ, এটাই কারণ হলো, যেমন ইয়ার ক্ষেত্রে বলা হয়ে থাকে তোমার ওই যে থার্স্ট সেন্টার পানি যদি দেখি, তাতেই নাকি আমাদের কিছু থার্স্ট সেন্টার কিছুটা ঠান্ডা হয়। পানি যখন জিহ্বা ক্রস করে যায়, মানে স্টোমাকে যাওয়ার আগে কিন্তু আমাদের ব্রেনে চলে যায়, আমাদের পিপাসা কিন্তু মিটে যায়, স্টোমাকে যাওয়ার আগেই কিন্তু মিটে যায়। সুতরাং এই কারণেই ওই যে স্টোমাককে ডিস্টেন্ড করার জন্য, এবং আমাদের সাইকোলজিক্যাল যে একটা ইফেক্ট আছে যে আমি খাইলাম, হ্যাঁ, ওটাও অনেকটা হয়, মিটিগেট হয়। এই কারণেই মানে ওটা হয়ে থাকে। এটা তোমার অবজারভেশনাল স্টাডি, এটা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা না। সায়েন্টিফিক ব্যাখ্যা যদি আমরা দিতে যাই, ওইভাবে দিব যে আমরা খাইলাম, আমাদের স্টোমাককে ফুল করলাম, রিসেপ্টর গুলি স্টিমুলেটেড হলো, এই হিসাবে মানে তুমি এটাকে ব্যাখ্যা করতে পারো। স্যার কিছু বলবেন কিনা এই ব্যাপারে? ঠিক আছে, এটা আসলে তো ক্লাস্টার, মানে একটা জায়গায় তো চেঞ্জ করে মানে লাভ নেই। বিহেভিয়ারাল চেঞ্জ থেকে এটা একটা ক্লাস্টার অফ ডিজিজ, মানে ওবেসিটি, তারপরে হাই গ্লুকোজ, হাই লিপিড, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল কম। এই মানে লেভেল গুলোও কিন্তু খুব কম। মানে আমাদের যে হাইপারটেনশনের লেভেল করা আছে সেটা 130-85 এর উপরে। হাইপারটেনশনের যে লেভেল 140/90 তার নিচের লেভেল করা। ব্লাড সুগার 110-এ করা, ট্রাইগ্লিসারাইড 150-এ করা। এর নিচে আনা খুবই কঠিন। আমরা যেহেতু ভাত খাই, আমাদের মানে মেইন ফুড কার্বোহাইড্রেট, এগুলো আনা কঠিন। এবং ওয়েস্ট সার্কামফারেন্স 40, মেইলে, ফিমেলে 35, এইগুলোর নিচে রাখা খুবই জরুরি। এবং মানে কনসিস্টেন্টলি সবগুলো জিনিসই একত্রে ট্রিট করতে হবে। তার জন্য পরীক্ষার সময় ওই যে জিজ্ঞাসা করে, ড্রাগের কথা জিজ্ঞাসা করে যে কি কি ড্রাগ আছে যেগুলো ওবেসিটি কমাইতে পারে। তো ওই যে অলিস্টার একটা ড্রাগ দেখাইছেন, ওইটা মানে আছে, মানে অলিস্টেট আমাদের দেশে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওই যে জেনিকল নামে পাওয়া যায় নাকি? হ্যাঁ জি স্যার, এটা খাইলে দেখা গেছে অ্যাবজর্পশন, ফ্যাটি অ্যাসিড অ্যাবজর্পশন কমায় দেয়। কিন্তু এটা মেইন কমপ্লেইন যেটা করে, তাতে কন্টিনিউয়াস একটা মানে সিক্রেশন হইতে থাকে, মনে হয় যে লুজ মোশন হয়ে গেছে, কাপড় নষ্ট হয়ে গেছে, এই ধরনের একটা কমপ্লেইন থাকে পেশেন্টের। এটাই। আর দেখা যাচ্ছে এটা হয়, বন্ধ করে দিলে আবার রিবাউন্ড হয়ে যায়। এই জন্য ওই লং টার্ম মানে ম্যানেজমেন্টের জন্য লাইফস্টাইল মডিফিকেশন মেইন। ড্রাগ দিয়ে সাধারণত লাইফস্টাইল মডিফিকেশন মেইন। হ্যাঁ, তুমি এখন একটা অনেক ফেটি একটা মহিলা আসলো বা একটা পুরুষ আসলো, তার অ্যাকিউট মানে এমন যে তার স্লিপ অ্যাপনিয়া হচ্ছে মোটার কারণে, তখন ইনিশিয়ালি আমরা ড্রাগ দিয়ে তাকে একটা ড্রাস্টিক চেঞ্জ এনে তারপর তাকে লাইফস্টাইল মডিফিকেশনের ভিতর ঢুকাই দিতে হবে। কিন্তু সারা জীবন সে ড্রাগের উপর থাকবে, এটা সম্ভব হবে না। কারণ ওইটা ফ্যাট মেটাবলিজমে ফ্যাট অ্যাবজর্পশন না হলে এই যে ফ্যাট সলিউবল ভিটামিনের অভাব হবে, আর অন্যান্য সাইকোলজিক্যাল একটা থাকবে, সে কোনো একটা কোথাও যেতে পারবে না, মনে হবে কাপড় নষ্ট হয়ে গেছে, সে নামাজ পড়তে পারবে না, তার জন্য সব মিলে একটা সাইকোলজিক্যাল একটা বিরাট ইফেক্ট হয়। এই জন্য ওয়ার্ল্ড লিস্টেডটা অনেকে কন্টিনিউ করতে পারেন। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশন এবং কাউন্সিলিং যেটা আমাদের কম, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস দেখা গেছে যে মেটফরমিনের বেশ ভালো রোল আছে এগুলিতে। মেটফরমিনে ডায়াবেটিসের ইনসুলিন রেজিস্ট্যান্স কমাচ্ছে, ইনসুলিন সেনসিটিভিটি বাড়াই দিতেছে, ফ্যাট মেটাবলিজম হেল্প করতেছে। এই মেটফরমিন একটা ইনিশিয়াল ড্রাগ হিসেবে আমরা অনেক সময় এই অবেস পার্সনদের ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা এটা একটা মাথায় রাখতে হবে। তারপর হলো কালচারাল যে ব্যাপারগুলো আছে, যে আমাদের এখানে রাইস খাবোই আমরা পেট ভরে, দেখা গেছে যে 80-90% খাবার হলো কন্টেন্ট হলো রাইস, আর 10% থাকে আমাদের ফ্রুটস এন্ড কি বলে ভেজিটেবল। এটা রিভার্স যদি করা যায়, কিন্তু এটাও হ্যাবিটের ব্যাপার। আসলে যত অ্যাভেলেবল হোক, টমেটো এখন 10 টাকা কেজি, তা বললো আমি কিন্তু 1 কেজি বা আধা কেজি টমেটো একদিনে খাবো না, এই আমার 1 পিস আধা পিস টমেটো খাওয়া হবে। টমেটো কিন্তু 5 টাকা কেজিতে নেমে গেছে। কিন্তু যেহেতু আমরা ওইভাবে অভ্যস্ত না, আমরা ফ্রুটটা ওইভাবে খাবো না। যদি ইচ্ছা করতাম যে না, এই 1 মাস আমরা বেশি বেশি টমেটো খাবো, তাও কিন্তু হচ্ছে না। আমাদের রাইস কিন্তু মেইন ডিশে রাইস পরিমাণে বেশি রয়ে গেছে, সালাদের পরিমাণ কিন্তু বাড়ে নাই। সালাদ হিসেবে আছে কর্নারে একটু সামান্য পরিমাণে, সব মিলে আর কি। যেমন ওই যে তোমার ফুলকপির দাম কত কমে গেছে, বাঁধাকপি কমে গেছে, কিন্তু আমরা কি মেন ডিশে এগুলো নিয়ে আসছি? আনি নাই তো এখনো। এগুলো আস্তে আস্তে সময় লাগবে, প্রচুর সময়।
আর তো বাজারে তো তুমি ছাড়া প্রসেস ফুড ছাড়া তো পাবাই না, তাড়াতাড়ি নাস্তা করবা। এখন দেখলাম যে কি আসছে, পরোটাও করে তোমার প্রসেস করে প্যাকেট করে রেখে দেয় না, সেটা একটু দিয়ে তুমি নুডলস খাবা, তাও কাপ নুডলস পাওয়া যাচ্ছে, একটু পানি দিবা নুডলস হয়ে গেছে। এটাও তো একটা প্রসেস ফুড, এটাতে প্রিজারভেটিভ আছে, প্রিজারভেটিভসে কেমিক্যালস আছে। এই কেমিক্যাল দিলে তোমার সব কিছুতে এফেক্ট করতেছে, এন্ডোক্রাইন ডিসরেগুলেশন করতেছে এই কেমিক্যাল গুলো। মানে চিন্তা করলে তো মনে হবে আর কিছু খাওয়া যাবে না, কারণ এই এন্ডোক্রাইন ডিসরেগুলেশন করতেছে, এন্ডোক্রাইনের সাথে মিমিক্রি করে। এন্ডোক্রাইন এফেক্ট করা মানে তোমার শরীরে সব কিছুতে হরমোনাল চেঞ্জের দিকে একটু 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 করে, হয়তো অনেক দিনে হয় আমরা টের পাই না, কিন্তু কি কারণে হচ্ছে এগুলো কিন্তু চিন্তা করলে এই ফুড প্রসেসের মধ্যে আর্টিফিশিয়াল যে জিনিসগুলো আছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যে এই যে যত বাজারের যত খাবার তৈরি হয় সব কিছুতে আর্টিফিশিয়াল জিনিস থাকে, এইগুলি অ্যাভয়েড করার ব্যাপারগুলো আর ওই আসবে। যে মুরগি খাওয়ার কথা বলছেন, মুরগিতে হ্যাঁ অ্যান্টিবায়োটিক দেওয়া, ওই যে ফার্মি মুরগিগুলো স্যার, এটা তো বলছিলেন যে একটা মেটাবলিক সিনড্রোমের জন্য হ্যাঁ দায়ী। হ্যাঁ তা আমরা স্যার তাহলে কি ওই যে মানে দেশি মুরগিগুলো খাবো যেগুলো বাসা হ্যাঁ, থেকে আনে? না তাই তো বলতেছে তারা, যে বলতেছে যে যে ফার্মের যে মুরগিগুলি আছে এদের যে খাঁচার ভিতরে থাকার কারণে তাদের কি N6 বেশি হয়, যেটা একটা প্রো ইনফ্লামেটরি এবং অ্যাথেরোজেনিক। আর এমনি ন্যাচারাল যেগুলো এগুলিতে থাকে তোমার কি N3টা ফ্যাটি অ্যাসিডটা বেশি থাকে, ওটা আমাদের জন্য দরকারি। সুতরাং এই কারণে বলছে যে আর খাঁচার ভিতরে যেগুলি থাকে এদের মানে মাসলের মাস বাড়ার যে কারণে তারা বিভিন্ন ধরনের হরমোনও ইউজ করে থাকে। এই হরমোন গুলো তাদেরকে যেমন এফেক্ট করে, এই হরমোন তো আমাদের শরীরে গিয়ে দেখা গেল যে এফেক্ট করতেছে। ওই ওই মেকানিজম গুলো তো আমাদের শরীরে যাচ্ছেই, এই জন্যই মানে বলা হয় থাকে এগুলি অ্যাভয়েড করার জন্য। তো এগুলি তো সম্ভব কতটুকু, যতটুকু সম্ভব আর কি। জি স্যার। এই জন্য তো এখন আসছে কি জানি ফার্টিলাইজার আসছে তোমার, কি বায়োলজিক্যাল ফার্টিলাইজার, যেগুলো কি সবুজ সার, হ্যাঁ সবুজ সার। সবুজ সার তো সবুজ থেকে তৈরি করা হয়, আর্টিফিশিয়াল সার অ্যাভয়েড করার জন্য। কারণ ওই সারগুলো তো তোমার কেমিক্যাল গুলো আমাদের শরীরে ঢুকতেছে, ঢুকে কোনোভাবে মাইক্রো লেভেলে সে কাজ করে। বলছে জেনেটিক দেখো মানে তোমার হিস্টোনকে মানে করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে, মানে জেনেটিক মানে চেঞ্জ চলে আসে শরীরের মধ্যে তোমার এই কেমিক্যাল দ্বারা। তারপর এক্সারসাইজ কিন্তু কিভাবে কি করে সবগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। এক্সারসাইজ গ্লুকোজ শুধু ফ্যাট কমায় তা না, গ্লুকোজ মেটাবলিজম বাড়াচ্ছে, ইনসুলিনের সেনসিটিভিটি বাড়াচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাচ্ছে, তারপর তোমার ফ্যাটি অ্যাসিড কনজাম্পশন বাড়াচ্ছে, গ্লুকোজের ইউটিলাইজেশন বাড়াই দিতেছে, ইন্টারনাল এনার্জি যেগুলো স্টোরেজ এনার্জিকে ইউজ করতেছে। সামান্য মানে এক্সারসাইজই এটা, মানে এক্সারসাইজ তো সময় বাইর করা একটা কঠিন, এটা অভ্যাসের ব্যাপার, সবই অভ্যাসের ব্যাপার। স্যার মাহবুব স্যার, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আমরা তো বললাম যে যারা ম্যাটস এর আর কি পেশেন্ট বা সেডেন্টারি লাইফ স্টাইল যারা মেনটেন করে তাদের জন্য ফার্মের মুরগি বা বাজারের প্রসেস ফুড যেগুলো খাবে না, কিন্তু যারা হার্ড ওয়ার্কার স্যার এবং লিন এন্ড থিন তাদের ক্ষেত্রে কি এগুলো খাওয়ার ক্ষেত্রে বাধাটা কতটুকু স্যার? না, লিন এন্ড থিন এবং পার্সন হার্ড যদি ওয়ার্কার এগুলো অনেকদিন হার্ড ওয়ার্কার অনেকদিন যদি খায়, তাহলে দেখা যাবে তার মাইক্রো মানে সে হয়তো মোটা হবে না, কিন্তু তার দেখা যাবে মানে অন্যান্য এন্ডোক্রাইন ফাংশনের ডিসরেগুলেশন হবে, তার হয়তো দেখা যাবে যে তার ইনসুলিন কি বলে ডায়াবেটিস দেখা দিচ্ছে, অথবা হাইপারটেনশন হইতেছে বা হইতেছে। হার্ড ওয়ার্কার হইলে যে তার হাইপারটেনশন হবে না এমন তো কোনো কথা না, সে হয়তো অবেজ হবে না, বাট অন্যান্য কম্পোনেন্ট গুলো তো তার ঠিকই হয়ে যাবে, মানে অ্যাগ্রাভেট করবে। কারণ এগুলি তো তোমার কেমিক্যাল জিনিসগুলো তো কাজ করবে গিয়ে তোমার মাইক্রো লেভেলে যখন সে ডিসরেগুলেট করবে সবকিছুরে, তখন তার অন্যান্য কমপ্লিকেশন গুলি দেখা দেবে। অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ বাড়তেছে দেখা যাবে, রিক্সাওয়ালার কি অ্যাথেরোস্ক্লেরোটিক হইতেছে না, এমআই হচ্ছে না, তাদের কি কি বলে তাদের কি অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ হচ্ছে না, অবশ্যই হচ্ছে। সুতরাং মানে এই হার্ড ওয়ার্কার এবং হইলে যে শুধু মোটা না হইলে যে তার অন্যান্য কম্পোনেন্ট গুলি থাকবে না তা না। একটা হয়তো সে হয়তো হার্ড ওয়ার্কার এবং হওয়ার কারণে সে হয়তো অবেজ হবে না, বাট তার অন্যান্য কম্পোনেন্ট লিন এন্ড থিন, বাট তার ডায়াবেটিস আছে, তার প্রেশার আছে দেখা যাবে। বুঝছো ব্যাপারটা? সুতরাং এই জিনিসগুলির সব একটা কম্বিনেশন, এই 4-5টা কন্ডিশনকে কম্বাইন করে এই সিনড্রোমটাকে করা হয়েছে, এবং যারা হাই রিস্ক আছে তাদেরকে অ্যাড্রেস করতে বলা হয়েছে। সেম ওয়েতে যাদের অলরেডি ম্যাটস আছে তাদেরকে যেভাবে অ্যাড্রেস করা হবে,
যারা এট হাই রিস্ক আছে তাদেরকে সেম অ্যাড্রেস করে, যেমন আমরা সবাই হাই রিস্কে আছি, জি স্যার। আমাদেরকে ম্যাটের মধ্যে পড়ে যাবো সবাই। দেখা যাবে ম্যাক্সিমাম সেডেন্টারি লাইফস্টাইল, হাই মানে ডায়েট প্যাটার্ন, দেখা যাবে ম্যাটসের জন্য ডায়াবেটিস, ফ্যামিলি হিস্ট্রি সব মিলালে দেখা যায় আমরা ম্যাক্সিমামে তিনটা ক্রাইটেরিয়ার তিনটা পার হয়ে গেছে। সুতরাং শুধুমাত্র ওই অবেসিটি দিয়ে তুমি এটা ইয়া করতে পারবে না। তবে হ্যাঁ, হাই মানে যারা কাজ বেশি করে, ইয়া কম খাবে, তারা একটু অবশ্যই বেনিফিট পাবে ইয়ার থেকে তুলনায়, অন্যদেরকে তুলনায়, কারণ সে একটা কম্পোনেন্ট অন্তত ইয়া হইলো, তার লাইফস্টাইল মডিফিকেশনটা তো একটা কম্পোনেন্ট তো সে অন্তত চর্চা করলো। আমি যদি খাবার কন্ট্রোল করে এক্সারসাইজ না করি, ইট ইজ বেটার দেন খাবার আনকন্ট্রোল এবং নন এক্সারসাইজ পার্সনের থেকে। জি স্যার। স্যার আপনি একটা বুঝছো স্লাইডে ব্যাপারটা? যে হরমোনের কারণেই, যেমন ওই যে পাড়ের মুরগি বা কেমিক্যাল যে আমরা খাই মার্কেট থেকে এনে, যেগুলো আর্টিফিশিয়াল জিনিস, এগুলো তো কেমিক্যাল চেঞ্জটা হয় এবং হরমোনাল ইমব্যালেন্সটা হয়। ওইটা হইলে তো সবার জন্যই হবে। হ্যাঁ, হ্যাঁ, সবার জন্য হবে। হ্যাঁ হ্যাঁ, এটা অবেস নন অবেস তো ব্যাপার না। এটা স্লাইডে এটা ছিল স্যার। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। তবে প্রসেস ফুড যত অ্যাভয়েড করা যায়, এটা একদম মানে ইয়া, কারণ হলো তোমার যে ইভেন তোমার যে কনফেকশনারি যে ফুড গুলো আছে, এগুলো তো কিন্তু ইয়া দেওয়া থাকে তোমার ওই যে সুন্দর করার জন্য, টেস্ট বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে, যেগুলো আমরা হয়তো জানি না। যেমন কিছুদিন আগে হ্যাঁ আর্টিফিশিয়াল সুইটেনার, তারপরে ফ্লেভার ইউজ করে, এবং আমরা যে এই যে ইয়া খাই, স্যার আর 2 মিনিট আছে স্যার। আর্টিফিশিয়াল সুইটেনার, আমরা যে ওই যে কি বলে টাইমটা ওই এবার যে কম কেন আমি তো মাংসের বুঝতেছি না, দোকানে যে গিয়ে 2 যে ঘন্টা কাবাব করে টাইম খাইয়া দিলাম। খাই, স্যার এটা মনে হয় ফ্রিতে স্যার, ফ্রিতে পড়ছে, ফ্রিতে 40 মিনিট স্যার। না আমার তো মানে ই করা তো আনলিমিটেড করা তো, কিন্তু টাইম স্যার ওই অফ হয়ে যায় কেন? ফ্রি টাইমে চলতেছে স্যার। এটা বলছে যে তাহলে 2 মিনিট থাকতে স্যার কিছু কথা বলে ফেলেন, আমরা শুনে ফেলি না তাহলে। ঠিক আছে, মানে ফাইন লেকচার। পরীক্ষার সময় আসলে যে জিনিসটা থাকবে সেইভাবে এটা থাকবে, শর্ট নোট থাকবে, সেখানে তোমার হলো ডেফিনেশন, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এবং হাউ টু মানে ইনভেস্টিগেট, হাউ টু ম্যানেজ। এই চারটা জিনিস মানে একদম মানে 6 নাম্বার তো, 6 নাম্বারের জন্য তোমার মানে এইগুলা মানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সহ ম্যানেজমেন্ট গুলা একটু লাগবে, এবং ওই যে কি রোল প্লে করে ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস, সবগুলো মিলে ক্লাস্টার মানে ফর্মে থাকে। এটা মানে শর্ট নোট হিসাবে তৈরি করে রাখেন, কারণ পরীক্ষার সময় এটা শর্ট নোট থাকবে। এবং স্যার ওই ভাইবা কোশ্চেনের জিজ্ঞাসা করা হয়, কারণ ওইখানে ওই মেটাবলিক সিনড্রোম হিসাবে মানে ইতে থাকে, পার্ট 1 এর পেপার মানে 1 এ এটা মানে পার্ট বেশ ভালো একটা জায়গায় আছে এটা। তো মুকেশ ভাই অনেক মানে পরিশ্রম করে এটা তৈরি করছে, বিভিন্ন জায়গা থেকে সে কালেকশন করে নিয়ে আসছে। কিন্তু পরীক্ষার সময় ওই যে WHO ক্রাইটেরিয়া আর ই ক্রাইটেরিয়া এগুলা জিজ্ঞাসা করে। 1998 সাল থেকে এটা আছে, এবং এর আপগ্রেডেশন 2005 হয়ে লেটেস্ট আপগ্রেডেশন WHO ক্রাইটেরিয়া একটা আছে, আর একটা মানে ইউনিভার্সাল কি যেন ক্রাইটেরিয়া আছে, আমি ভালো করে দেখতে পারি নাই। এই ক্রাইটেরিয়া গুলো দেখে রাখলেই মানে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হইতেছে সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে আমরাই অনেকেই ওবেস, কারণ ওয়েস্ট সার্কামফারেন্স 40-এর উপরে সবার হয়ে গেছে। আমি, অভি, মুখলেস ভাই তিনজন তো আছি, মাহবুব আছে এর সাথে যোগ হবে, তারপর প্রশান্তও যোগ হবে। এই সমিতি করলে খারাপ হবে না, মোটামুটি ভালোই হবে। কার্ডিওলজিস্ট উইথ মানে মেড সিনড্রোম, এই আলাদা সমিতি থাকবে আর কি। তো সবাই